নৈবেদ্য নিবেদন করছে মঞ্জরিতা চক্রবর্তীর ছোট কাহিনী। মঞ্জরিতা চক্রবর্তী, পেশা অধ্যাপনা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনা। পরবর্তীকালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উপনিবেশোত্তর দৃষ্টিকোণে শিশু সাহিত্য এই বিষয়ে গবেষণা। পিতা প্রয়াত তপন চক্রবর্তী, যিনি একাধারে শিল্পী, লেখক। মাতা শ্রীমতী মায়া চক্রবর্তী, ইতিহাসের শিক্ষিকা। এনাদের অভিভাবকত্বেই মঞ্জরিতার লেখা শুরু। কবি মঞ্জরিতার প্রথম কাব্যগ্রন্থ খোলা হাওয়া লাগিয়ে প্রাণে। কাহিনীকার মঞ্জরিতার গল্পগ্রন্থ দহনজাত, অন্তঃকথন ইত্যাদি। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আমাদের ইউটিউব চ্যানেল নৈবেদ্যা, NAIVEDYA। নৈবেদ্য নিবেদন ছোট কাহিনী, অ্যারেঞ্জার। কাহিনীকার মঞ্জরিতা চক্রবর্তী। কাহিনী কথন অরূপ। কাহিনী অ্যারেঞ্জার। ঘটনাটা ঘটেছিল আকস্মিকভাবেই। কেউই এর জন্য তৈরি ছিল না। মাত্র 3 মাস আগের কথা, অথচ তারপর জীবন এত দ্রুত বদলেছে যে মনে হয় কবেকার সে কথা। সেদিন লোকাল ট্রেনের জানলার কাছে বসেছিল টুপাই, তার পাশে রমলা, আর রমলার পাশে চন্দ্রনাথ। কলকাতাগামী ট্রেনটায় বেশ ভিড় ছিল। অনেকে দুটো মুখোমুখি সিটের মাঝেও এসে দাঁড়াচ্ছে। টুপাইয়ের কানে গান, চোখের তারায় ছুটে পিছনে চলে যেতে থাকা ঘর বাড়ি, গাছপালা, ক্ষেত খামার। চন্দ্রনাথ চিরকালের অভ্যাস মতো নাক ডাকাচ্ছে। কানের কাছে ওই আওয়াজ মাথা ধরিয়ে দিচ্ছিল রমলার। বিরক্তিতে মুখ বিকৃত করে বসেছিল সে। তার বাইরের দৃশ্য দেখারও উপায় নেই, ঘুমোনোরও জো নেই। যা হোক, 2-1 গয়না সে চন্দ্রনাথকে লুকিয়ে সুটকেসে নিয়েছে। সায়ার পকেটেও আছে কিছু। তার কি ঘুমোলে চলে? সে ভুরু কুঁচকে তাকিয়েছিল সামনের সিটে বসা সাধু বাবার দিকে। গেরুয়া পোশাক পরা বৃদ্ধ এক দৃষ্টে তাকিয়ে আছেন টুপাইয়ের দিকে। যত ভণ্ড সাধু, বদমাস, আলুবাজ, মেয়ে দেখলে লালা ঝরে। মনে মনে সাধুর মুণ্ডুপাত করছিল রমলা, কিন্তু শুধু তাকিয়ে থাকার জন্য কিছু বলতেও পারছিল না। আসলে মেয়ের জন্য এরকম পরিস্থিতি প্রায়ই সামলাতে হয় রমলাকে। টুপাই এখন 24, মোটামুটি 14 থেকেই ওর মিষ্টি মুখের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে লোকজন। আর এখন তো কত কায়দা করে সাজতেও শিখেছে। কাল বিয়েবাড়িতে যখন সামনের দিকে চুলটা একটু ফুলিয়ে বাঁধবে, আর বৌভাতের দিন যখন ওই লেহেঙ্গা না কি যেন ঘাগড়ার মতো ওইটা পরবে, তখন সবাই কি মুগ্ধ চোখে টুপাইকে দেখবে ভাবতে ভাবতে রমলার মনটা একটু প্রসন্ন হল। কোঁচকানো ভুরু দুটো একটু সোজা হল। গতকাল রমলার কাছে আবদার করে টুপাই পার্লারে গিয়ে মেহেন্দি পরে এসেছে। টুপাইয়ের কোলের উপর রাখা অপূর্ব কারুকাজ করা হাত দুটোকে আর চোখে দেখলেন রমলা। করুক করুক, এই তো বয়স। সাজবে, সাজ পোশাক নিয়ে কত পরীক্ষা নিরীক্ষা করবে, কত বুকে ঝড় তুলবে, দাগ লাগাবে কত পুরুষের চোখে। তারপর, হে ভগবান, যেন একটা মনের মতো বর হয় টুপাইয়ের, যেন তার মতো কপাল না হয় মেয়েটার। হঠাৎ রমলাকে একেবারে হতবাক করে দিয়ে সাধু বাবা বলে উঠল, বিটিয়া রাজরানী হবে। কানে গান, তাই টুপাই শুনতে পেল না বোধ হয়। সে মোবাইল মিউট করে সাধু বাবাকে বলল, আমাকে কিছু বলছেন? সাধু বাবা তার মাথায় হাত রেখে বললেন, তোর শাদি খুব জলদি হবে বিটিয়া। সাধু বাবার ভরাট কণ্ঠে চন্দ্রনাথের ঘুমের চটকা ভেঙে গিয়েছিল। সে জেগে উঠে চোখ পিটপিট করে পরিস্থিতিটা বুঝতে চাইল। তারপর একটা বিরাট হাই আটকাতে আটকাতে বলল, প্রণাম কর, প্রণাম কর। এরা সব সিদ্ধ পুরুষ, ত্রিকাল দ্রষ্টা, পায়ের ধুলো নে। রাগে জ্বলে উঠল রমলা।
বাপসোহাগী টুপাই কান গান মুক্ত করে প্রণাম করতেই যাচ্ছিল, তীব্র চোখে তার দিকে তাকিয়ে রমলা নীরবে বলে দিল যে, খবরদার, ওই নোংরা ভণ্ড বদমাসটার ছেলে ভুলোনো কথা শুনে তোমার বাপের ভক্তি জাগতে পারে, আবল তাবল বকতেও পারে, কিন্তু তা বলে তুই। বাবার আদেশ আর মায়ের নীরব ধমকে সংঘর্ষ হয়ে যাওয়ায় টুপাই ভ্যাবাজাগা খেয়ে গেল। চন্দ্রনাথও আর কিছু বললেন না। রমলাকে ভয় পান তিনি, কারণ গত ৩০ বছরের দাম্পত্যে তিনি এটা সার বুঝেছেন যে তার স্ত্রী তাকে পছন্দ করেন না। অনেক চেষ্টা করেও রমলার মনের মতো হয়ে উঠতে পারেননি তিনি। রমলার পরিবার থাকত টালিগঞ্জে চণ্ডীতলার কাছে। তার বাবা তাস খেলতে যেতেন টালিগঞ্জ ট্রাম ডিপোর কাছে সতীশ বোসের বাড়িতে। সে বাড়ির দোতলায় একটা ছেলেদের মেস ছিল, আর সেই মেসে থাকতেন চন্দ্রনাথ। ল পড়ছিল সে, দেশে জমিজমা সম্পন্ন গেরস্থ। পরোপকারী, বিনয়ী, মৃদুভাষী, সদা হাস্যময় চন্দ্রনাথকে স্নেহ করতেন সতীশবাবু। মেদিনীপুর জেলা কোর্টের চাকরিটা পাবার পরই সতীশবাবুর মধ্যস্থতায় চন্দ্রনাথের সঙ্গে বিয়ে হয়েছিল আধুনিকা, ঈষৎ অহংকারী রমলার। দেশের বাড়ি থেকে বিয়ে হলেও মেদিনীপুর শহরেই সংসার পেতেছিলেন চন্দ্রনাথ। কিন্তু ৩০ বছর আগের মেদিনীপুর কলকাতা থেকে অনেকটাই পিছিয়ে পড়া ছিল, তাই মন ওঠেনি রমলার। বাসর ঘর থেকে আজ পর্যন্ত চন্দ্রনাথ তার স্ত্রীর মুখে কখনো হাসি দেখেননি। প্রথম প্রথম চোখের ভাষায় এবং তারপর থেকে তীব্র মুখের ভাষায় রমলা বারবার কথা বলেছে যে তার বাবা জেনে বুঝে তাকে একটা গিঁয়ো, অশিক্ষিত, পিছিয়ে পড়া মানসিকতার বিরক্তিকর ছেলের সঙ্গে বিয়ে দিয়ে তার জীবনটা শেষ করে দিয়েছেন। রমলার এই রাগটা আরও বাড়ল যখন তার বিয়ের বছরখানেকের মধ্যে তার বাবা চোখ বুঝলেন, আর তার এমটেক করা দাদা রমলার পরের বোন কমলার বিয়ে দিল বাগবাজারে এক আধুনিক ছেলের সঙ্গে। কমলার স্বামী প্রশান্ত দূরদর্শনে কাজ করে, সুপুরুষ, স্মার্ট, ঝকঝকে। তার বছর ৩ পর ছোট বোন অচলার বিয়ে হল বার্নপুরে ইস্কোর ইঞ্জিনিয়ারের সঙ্গে। এই দুই ভগ্নিপতির পাশে চন্দ্রনাথের বোকা বোকা মুখটা কল্পনা করলেও রাগে জ্বলে উঠত রমলা। আরও অসহ্য লাগত চন্দ্রনাথকে। গত ৩০ বছর নিজের ভাগ্যকে দোষারোপ করে কাটিয়েছে রমলা, আর বয়ে বেরিয়েছে অম্বল, মাইগ্রেন আর হাজারটা মেয়েলি রোগ। তাদের দাম্পত্যে একেবারে প্রথম থেকে ক্ষোভ আর হতাশার বাতাস এমনভাবে ভরেছিল যে চন্দ্রনাথ তার খুব স্বাভাবিক চাওয়া পাওয়াগুলো নিয়ে রমলার দিকে এগোতেই পারত না। কমলার ছেলে সৌম্য যখন প্রায় ৪ বছর আর অচলার মেয়ে মুনাইও প্রায় ১১ মাস, তখন কোনো একদিন, কোনো এক দুর্বল মুহূর্তে, তাই টুপাই বড় বোনের মেয়ে হয়েও মাস্তুতদের সবার থেকে ছোট। কমলার ভাসুর হলদিয়া পেট্রোকেমিক্যালে বড় পোস্টে আছেন, যা একজন নামকরা গায়িকা। ওদের ছেলে রনি গত ৫ বছর স্টেটসে। অবশেষে নিজের রিসার্চ কালিগ এক গুজরাটি মেয়েকে বিয়ে করতে সে কলকাতায় এসেছে। সেই বিবাহ অনুষ্ঠানেই সপরিবারে যাচ্ছেন চন্দ্রনাথ। ভেতরে ভেতরে বেশ নার্ভাস হয়ে আছেন। রমলার মেজাজ কেমন থাকবে, কোথায় কি বলে বসবে, সে ভয় তো আছেই। তারপর সত্যি বলতে কি এইসব ক্যালকেশিয়ান আত্মীয়দের মধ্যে তিনি ঠিক স্বস্তি বোধ করেন না। যদিও তার শ্যালিকা আর ভাইরা তাকে যথেষ্টই খাতির করে, সব সময় বলে বড় জামাইবাবুর মতো ভালো মানুষ আর হয় না। তবু চন্দ্রনাথ কেমন গুটিয়ে থাকেন। তিনি গ্রামীণ অভ্যাসের মানুষ। অফিসে যদিও ভালো পদেই আছেন, একসময় পড়াশোনাও করেছিলেন কলকাতায়, কিন্তু বাড়িতে তিনি নিজের মতো বাঁচতেই ভালোবাসেন। লুঙ্গি পরেন, অবসরে বাগান করতে ভালোবাসেন, শব্দ করে ঢেকুর তোলেন, গোটা চেটোতে ইঁটো ভাত লাগিয়ে খান। সকালে অনেকক্ষণ পুজো করেন, ক্রিকেটের থেকে ফুটবল বেশি ভালোবাসেন। পিৎজা কিংবা ব্লুটুথ, মেকওভার কিংবা টিআরপি ধরনের সমসাময়িক শব্দ শুনলে ঢুক গেলেন। আলুর আগাছা দমন বা ধানের পোকা নিয়ে যেসব কৃষি অনুষ্ঠান হয় তা মনোযোগ দিয়ে দেখেন। হিন্দি কথা বলতে বোঝেন যে কোনো বাংলা কথার শেষে একটা হ্যায় যোগ করা। আর বেড়ানো মানে কেদার বদ্রী, খাওয়া মানে পাঁঠার মাংস, সিনেমা মানে উত্তম সুচিত্রা, আর লেখক মানে শরৎচন্দ্র। এত বছরেও
এই চন্দ্রনাথকে কোনো গ্রুমিং করতে পারেনি রমলা। তার তাচ্ছিল্য শুনতে শুনতে এমন অভ্যাস হয়ে গেছে যে না শুনলেই ফাঁকা ফাঁকা লাগে। তবে আজকাল টুপাইও মাঝে মাঝে খুব হতাশ গলায় বলে, বাবা, তোমার হার্ড ডিস্কটা কি 1960-এর পর আর আপডেট করনি গো? তখন একটু কাঁটা ফুটে বই কি। বিয়ে বাড়িতে এসে সব দেখে শুনে তাজ্জব হয়ে গেলেন চন্দ্রনাথ। বাপ রে, যেমন সাজানো তেমনি খাওয়া দাওয়া, কি সব ঝকঝকে লোকজন, তেমন তাদের পোশাক আশাক। চন্দ্রনাথ হাঁ হয়ে গেলেন। বিয়ের আগের দিন ওই সঙ্গীত বলে কি একটা ফাংশন মতো হলো, সবাই নাচলো সেখানে। টুপাইও নেচে সকলকে তাক লাগিয়ে দিল। ওর যে কত্থকের ডিপ্লোমা সেটা তো আর সবাই জানে না। সবাই সেই বড় বইয়ের মতো মোবাইলটায় ওর ছবি তুলছিল। কয়েকটা ইয়াং ছেলেকেও কেন জানি না এরা খুব তোল্লা দিচ্ছে, তারা খুব ফটো তুলল। ভালো লাগছিল না চন্দ্রনাথের, কিন্তু যেখানে যেরকম রীতি, কিছু বললে রমলা ফোঁস করে আবার গেঁউটেও বলবে, তাই বিষণ্ণভাবে চুপ করে রইলেন। পরদিন সকালে কয়েকটা ফুটফুটে মেয়ে আগেকার মা বৌদিদের মতো করে শাড়ি পরে তত্ত্ব নিয়ে চলে গেল। আর তত্ত্বও সাজিয়েছে বাবা, দেখলে মনে হয় অমনি রেখে দিই, আর খুলব না জীবনে। বাড়িটা ভাড়া করা, তবে হেন ব্যবস্থা নেই যেটা সেখানে খুঁজতে হবে। সব একেবারে হাতের মধ্যে। জায়গায় জায়গায় কফি মেশিন আর একজন উর্দি পরে দাঁড়িয়ে আছে। চন্দ্রনাথ একা বসেছিলেন বাইরের ঘরে। প্রশান্ত 2 কাপ কফি নিয়ে এসে বসল পাশে। বলল, কি দাদা, কোনো অসুবিধে হচ্ছে না তো? চন্দ্রনাথ বিগলিত হয়ে বললেন, কি যে বলো, এত ব্যবস্থা, আমি তো যত্নেই খাচ্ছি। প্রশান্ত হাসল, বলল, আপনি টুপাইয়ের বিয়েটা লাগান না, দেখবেন ভালো ব্যবস্থাই হবে। আপনি যদি দেশের বাড়ি থেকে বিয়ে দেন তাহলে কিছু করতে পারবো না দাদা, তবে মেদিনীপুর হলে সতু ওর টিম নিয়ে চলে যাবে। তবে দাদা, রনির বুঝলেন তো ডলারের বিয়ে, আমাদের মেয়ের হবে টাকার বিয়ে। এতটা হয়তো পারা যাবে না, তবে ভালোই হবে। চন্দ্রনাথ বললেন, সতু ব্যাপারটা কি? প্রশান্ত বললে, তবে শুনুন। বুঝলেন দাদা, এখানে ফ্ল্যাট কেনার পরও আমি আমাদের বাগবাজারের মায়া ছাড়তে পারিনি, তাই মাসে একবার চুল কাটতে এখনও শঙ্করদার সেলুনে যাই। পুরনো বন্ধুদের সঙ্গে দেখাও হয়, আর পাড়ার খবরাখবরও পাই। তা একবার গিয়ে শুনি আমাদের পেছনের মল্লিক বাড়ির সতু একটা আজব ব্যবসা খুলেছে। মল্লিক বাড়ি বুঝলেন তো দাদা, যাদের পূর্বপুরুষের নামে ওই রাস্তাটা, ওই বাড়িরই ছেলে সতু। ওর বাবা অখিলদা আমাদের থেকে একটু বড় ছিলেন। তা অখিলদা হঠাৎ হার্ট অ্যাটাকে চলে যাওয়ার পরপরই মল্লিকরা ভাগ হয়ে গেছে। সতু রনির থেকে ছোট আর আমার সৌম্যর চেয়ে বছরখানেকের বড়। অনেক সময় ক্যারাম খেলতে আসতো, দেখেছেন হয়তো। সতু বিয়ে পাশ করে বসেছিল, নাটক ফাটক করত, পড়াশোনায় আহামরি ছিল না, কিন্তু বেশ বুদ্ধিমান ছিল ছেলেটা। তা মা ভাইয়ের দায়িত্ব কাঁধে এসে পড়ায় সতু নাকি নাটকের দল নিয়ে ম্যারেজ অ্যারেঞ্জার হয়েছে। কফির কাপটা ফেলে এসে চন্দ্রনাথ বললেন, সেটা কি জিনিস, বুঝিয়ে বলো তো ভাই। আরে কিছুই না, বন্ধুকে অঙ্ক বোঝানোর মতো গলা করে প্রশান্ত বলল, এখন তো সব ফ্ল্যাট কালচার দাদা, কেউ তো কারো খোঁজ রাখতে পারে না, রাখেও না। আগের মতো তো আর পারা নেই, পাশে দাঁড়ানোর সুযোগও নেই, মনও নেই, আত্মীয় স্বজনের সঙ্গেও যোগাযোগ কম। তাহলে একটা বিয়ে মানে ধরুন কার্ড, নেমন্তন্ন, কেনাকাটা, পুরুত, ডেকোরেটর, ক্যাটারার, ফুল, গাড়ি, বাড়ি, কে করবে এসব? কে ছুটবে? কে ছুটি নেবে? এই সব ওরা করে দেয়, কেবল মূল্য ধরে দিলেই হলো। আর শুধু যোগাযোগ নয়, বিয়ের অন্য কাজও। ধরুন কনেকে সাজানো, বাজার করা, পুজোর জোগাড়, তত্ত্ব সাজানো, আলপনা, শাঁখ বাজানো, উলু দেওয়া, বাসর জাগা, গায়ে হলুদ নিয়ে যাওয়া, এও স্ত্রীদের কাজ। আপ্যায়ন, ভালো করে খাবেন, হ্যাঁ, বলা, বরযাত্রীদের সঙ্গে রসিকতা করা, এমনকি মেয়ে শ্বশুর বাড়ি যাবার সময় পাশে দাঁড়িয়ে কাঁদার জন্যও লোক ভাড়া দেয় ওরা। আপনাকে শুধু বলতে হবে আপনি কি চান, কতটা চান। চন্দ্রনাথের চোয়াল ঝুলে পড়ল। আমতা আমতা করে বললেন, সে আবার কি?
যারা তত্ত্ব নিয়ে গেল তারা ভাড়া করা বুঝি? প্রশান্ত হাসল। কি করা যাবে? কেউ বলল এখনো পটি ক্লিয়ার হয়নি, কেউ বলল বিউটি পার্লারে যাবে, কেউ বলল বোর হব, যাব না। কারো আবার তৈরি হতে 2 ঘন্টা লাগবে আরও। ওই একজন বাড়ির লোক পাওয়া গেল, কি ভাগ্যি। বাকি ওরা ট্রেন্ড বলে না ব্যাপারটা ভালো হয়ও। বাড়ির লোক মানে তো কালে ভদ্রে দেখা হওয়া আত্মীয়, সামনে প্রশংসা আর আড়ালে হিংসা। কুটুম বাড়ি গিয়ে কি বলতে কি বলবে তার থেকে ওরা ঢের ভালো। শত্রুর টিম খুবই ভালো। বছর 3 আগে শুনেছিলাম ব্যবসাটার কথা। এখন এই বিয়ের আগে দাদা আমাকেই সব দায়িত্ব দিয়ে দিল। আর রনিও খালি ফোন করে, কাকুমণি এটা এরম চাই, ওটা ওরম হবে। আমার তো মাথা খারাপ হবার জোগাড়। তা শেষমেশ শঙ্করদার কাছে ঠিকানা নিয়ে হাজির হলাম ওদের এলগিন রোডের অফিসে। দেখলাম চমৎকার গুছিয়ে নিয়েছে, প্রচুর স্টাফ, সব অবশ্য পার্মানেন্ট নয়, কন্ট্রাকচুয়ালও আছে। যা হোক, সতু দেখি আগের মতোই রয়েছে, প্রণাম করে একসা। রনির বিয়ে শুনে কি খুশি, আমাকে আর কিছু ভাবতেই হলো না। এমনকি রনির বউয়ের সঙ্গে নেটে যোগাযোগ করে পছন্দ সাইজ সব জেনে নিয়ে ওর মেয়েরা কেনাকাটাও করে নিয়েছে। মার্ভেলাস প্যাকেজিং। রনির তো পয়সার অভাব নেই, চেনা ছেলেটা 2 পয়সা পাচ্ছে, ক্ষতি কি? আরও কি বলতে যাচ্ছিল প্রশান্ত, কে যেন ডাকলে তাকে আসছে বলে হতভম্ব চন্দ্রনাথের কাছে বিদায় নিয়ে সে উঠে গেল। 4 দিন ছুটি নিয়ে এই বিয়েবাড়িতে বসে থাকার কোনো কারণ খুঁজে পায়নি চন্দ্রনাথ। সে চেয়েছিল টুপাই আর রমলাকে ট্রেনে তুলে দেবে, সৌম্য মাসি আর বোনকে নামিয়ে নেবে, ওরা আনন্দ করুক না 3 দিন। চন্দ্রনাথ বৌভাতের দিন আসবেন, কুটুম বাড়িতে অমনি করতে হয়। কিন্তু সেটা হলো না। আদরের শ্যালিকার স্বনির্বন্ধ অনুরোধ আর রমলার তীক্ষ্ণ দৃষ্টির সামনে চন্দ্রনাথকে আসার সিদ্ধান্তই নিতে হয়েছিল। বাড়ি ফেলে কোথাও গিয়ে শান্তি পান না চন্দ্রনাথ। যদিও নিশিকান্তকে শুতে বলেছেন, কিন্তু ও যদি বেগুন গাছগুলো জল না দেয় তাহলে একদম শুকিয়ে যাবে। এইসব ভেবে একটু মনমরাই ছিলেন চন্দ্রনাথ। প্রশান্ত উঠে যাওয়ার পর তিনি ভাবলেন, না, ইসে ভালোই হয়েছে। সেদিন বৌভাতে এলে তালেগুলে এই অদ্ভুত ব্যাপারটা তো জানাই হতো না। বরযাত্রীর মধ্যেকার লম্বা ফর্সা ছেলেটা যে এক দৃষ্টে তাকে দেখে যাচ্ছে, এটা অনেকক্ষণ ধরেই লক্ষ্য করেছে টুপাই। শুধু যে হাঁ করে গিলছে তাই নয়, আবার চোখাচোখি হলে হাসবারও চেষ্টা করছে। দৌড়া, তোর ঝাড়ি মারা বের করছি, বিড়বিড় করল টুপাই। পাশে তার মাস্তুতো দিদি মুনাই বলল, ঝাড়িটা এনজয় করছিস বল? টুপাই উত্তর দিল না। একটা ছেলে তাকে মুগ্ধ হয়ে দেখলে তার ভালো লাগবে, এতে দোষ কোথায়? কিন্তু তা বলে এটা তো প্রশ্রয় দেওয়া যায় না। না চাইতেও ওর দিকে তাকিয়ে ফেলছে টুপাই। তো ভালো ঝামেলা হলো। টুপাই দেখল শুধু ওই ছেলেটাই নয়, বাকি কয়েকজনও বেশ মনোযোগ দিয়ে দেখছে টুপাইকে। কি সব আলোচনা করছে নিজেদের মধ্যে, আর হাসছে সবাই। টুপাই মাসির কাছে শুনেছে ওরা রনিদার ওদেশের ভারতীয় বন্ধু। দেশে এসেছে বাড়িতে ঘোরা আর রনিদার বিয়ে অ্যাটেন্ড, 2টো কাজ নিয়ে। একজন পাঞ্জাবি, একজন সিন্ধি, আর 2 জন বাঙালি। রনিদাকে ওরা বলছে কি সব, রনিদাও হাসছে। টুপাই তার আগুন রঙের কাঞ্জিভারাম সামলে সরে গেল সেখান থেকে। কিন্তু পরদিন আর সরে থাকা গেল না। রনিদা বউ নিয়ে বাড়ি আসার পরই শোনা গেল আজব কথা। ওই লম্বুর বাড়ি কানপুর, প্রবাসী বাঙালি, নাম মনসিজ রায়, ক্যালিফোর্নিয়ার বাকলে শহরে একটা বহুজাতিক কোম্পানির সিএ। রনিদার সঙ্গে একসময় এক ফ্ল্যাট শেয়ার করত। মনসিজদের 3 পুরুষ বাংলার বাইরে, কিন্তু বিবাহ এখনো বাঙালিদের মধ্যেই হয়। আপাতত টুপাইকে মনসিজের ভীষণ পছন্দ। টুপাই ছাড়া সে কিছুই ভাবতে পারছে না। পরশু থেকে সে টুপাই ধ্যান করছে। সময় বেশি নেই, 2 মাস সে থাকবে দেশে। তার মধ্যে বিয়ে সেরে সে চলে যাবে। 6 মাস পরে নিয়ে যাবে টুপাইকে। মনসিজের গ্যারান্টি দিল রনি আর তার নতুন বউ পুরনো বান্ধবী তনুজা। রনি তার কাকিমা রমলাকে বুঝিয়ে ফেলল যে এই সম্বন্ধটা কত ভালো। টুপাইয়ের লাজুক হাসিকে সম্মতি ধরে নিয়ে চন্দ্রনাথকে সম্পূর্ণ সাইড রোলে রেখে একটা বিয়ের হুল্লোড়ের মধ্যে ঢুকে গেল আর একটা বিয়ের পরিকল্পনা। ঠিক হল 1 সপ্তাহের মধ্যে কমলা, প্রশান্ত
আর রমলা চন্দ্রনাথ কানপুর গিয়ে মনসিজের পরিবারের সঙ্গে ফাইনাল কথা বলবে। তারপর আসবেন ওরা। না, দেশের বাড়ি থেকে তো নয়ই, এমনকি মেদিনীপুর থেকেও হবে না এই বিয়ে। এইরকম সাগর পাড়ের পাত্র যখন, তখন অন্তত কলকাতায় হওয়া চাই বিয়ে। কমলাদের কাছেই একটা ফার্নিশড ফ্ল্যাট ভাড়া করা হবে। টুপাইকে নিয়ে রমলা এখন সেখানে এসে উঠবেন, সেই ঠিকানায় সব যোগাযোগ হবে, মনসিজের বাড়ির লোকেরা আসবেন। টুপাইকে বাংলা মিডিয়াম পড়ানোর জন্য রমলা গজগজ করতে লাগলেন। প্রশান্ত বলল, এটা খুব ভুল হয়ে গেছে দাদা। অতএব এমএ পরীক্ষা দিয়ে আপাতত বসে থাকা টুপাইকে ব্রিটিশ কাউন্সিলের একটা স্পোকেন ইংলিশের কোর্স করে নিতে হবে। তার মেকওভার আর গ্রুমিংয়ের দায়িত্ব নিলেন রনির মা। তারপর রনি হানিমুন সেরে মরিশাস থেকে ফেরার পরই আগের দিন রেজিস্ট্রি করে পরদিন ফাল্গুনের এক শুভলগ্নে 4 হাত এক করে দেওয়া হবে। স্বপ্নের রূপকথা লেখা হচ্ছিল টুপাইকে ঘিরে। এটা ভালো হচ্ছে না মন্দ, এতে তার ভালো লাগবে না খারাপ, এসব ভাবার কোনো অবকাশ ছিল না। কেমন যেন স্রোতের টানের শ্যাওলার মতো ভেসে চলেছিল টুপাই। মুনাইদি যখন বলল, মরে গেলেও জানি না চিনি না একটা লোকের সঙ্গে অত দূরে যেতাম না, তখন রমলা তাকে হিংসুটে ঘোষণা করলেও টুপাইয়ের কেমন যেন বুক ঢিপঢিপ করতে লাগল। কিন্তু তার বাড়ির লোকরা কানপুর ঘুরে পাকা কথা বলে আসার পর এতটাই ব্যস্ততা শুরু হয়ে গেল যে আর কোনো কিছু ভাবারই সময় পাওয়া গেল না। মনসিজ তার মোবাইল নাম্বার নিয়েছিল। প্রায় দিনই সে ভয়ঙ্কর গার্গল করার মতো ইংরেজিতে গল্প করত টুপাইয়ের সঙ্গে। টুপাই বেশিরভাগ কথাই বুঝত না। মনসিজ বাধ্য হয়ে হিন্দি আর ভাঙা বাংলায় কথা বলতো। টুপাই নার্ভাস হয়ে হ্যাঁ আর না জবাব দিত। কমলাকে বলতো, মাসিমণি রে, আমি তো ওর কথাই বুঝি না, কি হবে বলো তো? কমলা বলতেন, থাম তো, অত টেনশন করিস না, কত হাবিজাবি লোক ইংরেজি শিখে গেল, আর তুই তো এমএ পাস। তাছাড়া বিয়ের পরের কাজগুলোয় খুব বেশি কথা বলতেও হয় না। তখন হলো কথা কম কাজ বেশি ফেজ। টুপাই লাজুকভাবে হাসত, কিন্তু ফোন আসবে ভাবলেই হাত ঘামতে শুরু করত ওর। নিজের আশৈশবের পাড়া, বন্ধুবান্ধব, চেনা মানুষজন ছেড়ে, বাড়িতে নিজের প্রিয় ঘরটা ছেড়ে চিরকালের মতো চলে এসে স্বস্তিতে ছিল না টুপাই। রমলার উৎসাহের অন্ত ছিল না, কিন্তু টুপাই কেমন মনমরা হয়ে থাকত। চন্দ্রনাথ রাতারাতি জমি জায়গা বিক্রি করে টাকা জোগাড় করছেন, লোন নিচ্ছেন প্রভিডেন্ট ফান্ড অফিসের কোঅপারেটিভ থেকে। বাবাকে বড়লোক জামাই কেনার জন্য সর্বশান্ত হতে দেখে মন উচাটন হয়ে থাকত টুপাইয়ের। কিন্তু এমনভাবেই সব হয়ে চলেছিল যে যেন এছাড়া আর কিছু হতেই পারে না। একজন আমেরিকায় সেটেল করা ছেলে যদি বাই চান্স একজন মফস্বলের বাংলা মিডিয়ামে পড়া সাদা বাংলায় সব দিক থেকে পাতি মেয়েকে পছন্দ করে ফেলে, তাহলে সেটা মেয়েটার জীবনে লটারির ফার্স্ট প্রাইজ। এই সৌভাগ্যের পরে আর কোনো কথাই থাকতে পারে না। প্রশান্ত চন্দ্রনাথকে নিয়ে গিয়েছিল সেই ম্যারেজ অ্যারেঞ্জারের অফিসে, উৎসব নামের সেই সংস্থায়। কালো কাঁচের দরজা ঠেলে ঢুকলেই বাতানুকূল আবহ, স্মার্ট রিসেপশনিস্ট, ঝকঝকে ডেকোরেশন, নানা রকম প্যাকেজের ক্যাটালগ আর ভীষণ প্রফেশনাল অ্যাটিটিউড দেখে চন্দ্রনাথের গলা শুকিয়ে গেল। এক ছিপছিপে তরুণ একটা মিনারেল ওয়াটারের বোতল তৎক্ষণাৎ ধরিয়ে দিল হাতে। মালিক ছিল না। প্রশান্ত 2-4টে কথা বলে বেরিয়ে এলো, ট্যাক্সিতে বসে বলল, বুঝলেন দাদা, এই জলের দামটাও এরা ধরে নেবে, তবে ঘাবড়াবেন না, সতু থাকলে দেখতেন খাতিরটা অন্য হতো। আপনি এক কাজ করুন, আমার আবার কাল হবে না, দিল্লি থেকে সুপারভাইজার টিম আসছে, আপনি আমাদের পুরনো পাড়ায় সতুর বাড়ি চলে যান, আমি ফোন করে রাখবো, সরাসরি কথা বলে আসুন। কাল রবিবার, ও ঘরে থাকবে, তবে বলা যায় না আপনি একটু সকাল সকাল যাবেন, বাড়িতে দেখা করে পরিচয়টা দিন, তারপর দেখবেন ও সব সামলে দেবে। পরদিন অফিস যাবার আগে প্রশান্ত চন্দ্রনাথকে একটা কার্ড দিয়ে গেল। তাতে লেখা, সাত্তকী মল্লিক, 19 বি প্রিয়নাথ মল্লিক লেন, বাগবাজার, কলকাতা 7000003। সেই ঠিকানা নিয়ে শালিকার শ্বশুরবাড়ির পাড়ায় বেশি ঘুরতে হল না চন্দ্রনাথকে।
একটু জিজ্ঞাসাবাদের পরেই দেখা গেল একটা রাস্তার প্রায় একদিক নিয়ে দাঁড়িয়ে থাকা বিরাট বিপুল বিশাল মল্লিক বাড়ির পেল্লায় রংচটা দরজার ওপর এই ঠিকানা লেখা। চন্দ্রনাথ নক করলেন। সকাল 9টা। মিনিট 5 পর যাই বলে একজন রোগা পাতলা ছেলে ঘুম জড়ানো চোখে বাইরে এলো। তার খালি গা, পরনে চেক কাটা বারমুডা, মাথার চুল উস্কো খুস্কো। আড়ামোড়া ভেঙে এসে জিজ্ঞেস করল, কাউকে খুঁজছেন? চন্দ্রনাথ আমতা আমতা করে বললেন, আমি সাত্তকী মল্লিককে। আমি সাত্তকী, বলল ছেলেটা। ওই রকম একটা ঝাঁ চকচকে অফিসের প্রপ্রাইটার এরকম কাকতারুয়া টাইপের চেহারা নিয়ে বাইরে আসতে পারে ভাবতে পারেননি চন্দ্রনাথ, তাই ভেবলে গেছিলেন। এখন বেশ স্বস্তি পেলেন। বাপরে, টুপাইয়ের বিয়েতে সবই যা বিদেশি ব্যাপার চলছে, এখানে অন্তত একটা দেশি জিনিস পাওয়া গেল। চন্দ্রনাথ প্রসন্ন কণ্ঠে বললেন, আমাকে প্রশান্ত পাঠিয়ে। ছেলেটা পুরোটা না শুনেই আপ্যায়নে তৎপর হল। আসুন আসুন করে নিয়ে গেল ঘরে। আলো থেকে ঢুকে ঘরটা অন্ধকারই লাগে। চোখ শুয়ে গেলে চন্দ্রনাথ লক্ষ্য করলেন বহুদিনের মোজেইক মেঝে, করিবর্গার ছাদ, আর লাল নীল কাঁচ বসানো জানলার এক সাবেকি ঘর। ঘরের একদিকে কারুকার্য করা সোফা আর একদিকে পালঙ্ক ইত্যাদি। বেশ বড় ঘরটা শোয়া আর বৈঠকখানায় ভাগ করা হয়েছে। সেই কাকতারুয়া ততক্ষণে অবিশ্বাস্য দ্রুততায় বিছানা গুছিয়ে ফেলেছে। একটু বসুন বলে সে ভেতরে চলে গেল। চন্দ্রনাথ শুনতে পেলেন তার গলা। সে বলছে, মা, সৌম্যর মেসোমশাই এসেছেন, চা দাও। চন্দ্রনাথ সমস্ত ঘরটায় কেমন একটা ফেলে আসা সময়ের গন্ধ পাচ্ছিলেন। হঠাৎ চা নিয়ে ঢুকলেন এক রমণী, স্নিগ্ধ চেহারা, পরনে হালকা রঙের তাঁতের শাড়ি, 7-8 সিঁথি। চন্দ্রনাথ সাত্তকীর মা বুঝতে পেরে হাত জোর করে নমস্কার করতে গিয়ে চমকে উঠলেন। কোথায় যেন দেখেছেন। হ্যাঁ, মনে পড়েছে, ল ক্লাসের সহপাঠী, দেবাদিত্যর খুড়তুতো বোন। ওদের জয়েন্ট ফ্যামিলির বাড়িতে অনেকবার দেখেছেন। ভালো লাগতো চন্দ্রনাথের। বোধহয় সেটা সঞ্চারিত হয়েছিল ও পক্ষেও। চোখে চোখে কিছু কথাও হয়েছিল বোধহয়। একবার শীতের ছুটির পর যখন জানলেন বাগবাজারের কোনো বনেদি বাড়িতে বিয়ে হয়ে গেছে, তখন ঝড় উঠেছিল বুকে। চন্দ্রনাথের চাঁদ চলকে পড়ল হাতে। এ সময় এক সদ্য কৈশোর উত্তীর্ণ ছেলে ঢুকল, হাতে ব্যাট। বোঝা যায় প্র্যাকটিসে গিয়েছিল। মা বলায় সে প্রণাম করল চন্দ্রনাথকে। সাত্তকীও এসে দাঁড়িয়েছে মায়ের পাশে, সেও যোগ দিল প্রণামে। চন্দ্রনাথ দেখলেন কাকতাড়ুয়া নয়, বেশ মানুষ মানুষই লাগছে ভালো জামা কাপড়ে, আর মুখটা মায়ের মতোই আদর কাড়া। 2-4টে কথার পর সাত্তকী পাকা ব্যবসায়ীর মতো কাগজ কলম নিয়ে তৈরি হল চাহিদার তালিকা করবে বলে। চন্দ্রনাথ স্মৃতির জ্যোৎস্নায় ভিজে যাচ্ছিলেন কেবলই। বুলুর সঙ্গে এতদিন পর এভাবে দেখা হবে ভাবা যায় না। কমলারা এ পাড়ায় থাকতে কতবার এসেছেন, অথচ এত কাছে ছিল বুলু। কাছে কি ছিল? মল্লিক বাড়ির বউ কি করে চন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কাছের হয়? আচ্ছা, যারা কাছে থাকে তারা কি সবাই কাছের হয়? রমলা কি কাছের হয়েছে কোনোদিন? নাকি তিনি কখনো রমলার কাছের হয়েছেন? যারা দূরে থাকে তারা কি সবাই দূরে থেকে যায়? তাহলে আজও এতদিন পর বুলুর চোখে এমন মুগ্ধতা কেন? আবল তাবল ভাবনায় মাথাটা কিলবিল করে ওঠে চন্দ্রনাথের। সাত্তকীকে মা মেয়ের সাথে কথা বলে ক্রাইটেরিয়াগুলো জেনে নেবার অনুরোধ করে ঠিকানা, ফোন নম্বর দিয়ে কেমন উদ্ভ্রান্তের মতো বেরিয়ে পড়লেন। আজ কয়েকদিন হলো আসছে সেই অ্যারেঞ্জার ছেলেটা। টুপাই প্রথম দিকে পাত্তা দেয়নি, ভেবেছিল ফালতু টাইপের। কিন্তু কয়েকদিন পর সে দেখল ছেলেটা কথা বলে কম, মন দিয়ে শোনে, বোঝে তাড়াতাড়ি, রুচিটাও ভালো, পছন্দটা নান্দনিক, আর একটা বিনয়ী ব্যক্তিত্ব আছে। অবশ্য মাসি সতু বলে, আর মাসির সঙ্গে প্রায় বাড়ির লোকের মতোই মেশে। তবে টুপাইয়ের ক্ষেত্রে সুভদ্র দূরত্ব বহন করে, আর প্রথম দিন থেকেই টুপাইকে ভালো নামে ডাকে,
আপনি বলে, খুব ধীরভাবে বলে, রমানি, কাকিমা এটা বলছেন, আপনার মত আছে তো? ভালো লাগে টুপাইয়ের। ওর ভরাট গলায় নিজের ভালো নামটা শুনতেও ভালো লাগে, আর ওর মতামত কেউ জানতে চাইছে এটা ভাবতেও ভালো লাগে। টুপাই বলার আগেই ও ধরে ফেলে টুপাইয়ের অপছন্দটা। ক্রমে এই নিঃসঙ্গ জীবনে সে টুপাইয়ের বন্ধু হয়ে উঠল। একদিন টুপাইকে নিয়ে গেছিল অফিসে। বাপরে, কি সুন্দর অফিস! কে বলবে ওই ছেলে তাদের বাড়ি মুড়ি খেতে খেতে চেঁচায়, কাকিমা আরেকটা লঙ্কা দিন, এটা একদম ঝাল নয়। প্রায় দিনই সাত্তকী মানে মাসির সতু কোনো না কোনো আলোচনার জন্য চলে আসে। আজকাল ও না এলে টুপাইয়ের বেশ ফাঁকা ফাঁকা লাগে। তাকে স্পোকেনের ক্লাস থেকে বেশ কয়েকবার বাড়ি পৌঁছে দিয়েছে সাত্তকী। কোনো কথা হয়নি তাদের, তবু কেন যেন এই ব্যাপারটা রমলাকে বলতে পারেনি টুপাই। ওর বাইকের পিলিয়ানে বসে গা ছমছম করেছে টুপাইয়ের। মনে হয়েছে অনেক অনেক দূরে হোক তাদের ফ্ল্যাট, যেন অনেক অনেকক্ষণ সে যেতে পারে ওর সঙ্গে। ওকে নামিয়ে দিয়ে সাত্তকী বলেছে, আজ আর ওপরে উঠব না, তাহলে খাওয়ার জায়গার দেওয়ালটা স্কাই ব্লু হবে তো? টুপাই ঘাট নেড়েছে। নিজে সিঁড়ি ভাঙতে ভাঙতে ভেবেছে, এই সামান্য কথাটা তো ফোনেই জানা যেত। এর জন্য এতটা পেট্রোল পোড়ালো ছেলেটা। ওর ব্যবসা তো লাটে উঠবে। ফিরে দেখল মা আর মাসি বসেছে গয়না নিয়ে। টুপাইকে একটা একটা করে পরিয়ে দেখতে লাগলো ওরা। দূরে চলে যাবে মনে পড়ায় রমলা তাকে জড়িয়ে কেঁদেও নিল একটু। টুপাইয়ের চোখেও জল এলো, কিন্তু ঠিক মাকে ছেড়ে যাবার জন্যই নয়। সে তো যেতেই হবে। আরও কাউকে কাউকে ছেড়ে যাওয়াটা ক্রমশ কঠিন হচ্ছে তার কাছে। বিমর্ষ হয়ে ভাবল সে। আগামীকাল সেই প্রতীক্ষিত দিন। মনসিজরা সদলবলে এসে দামি হোটেলের ডিলাক্স সুইটে বাবার জমি বিক্রি করা টাকার সদ্ব্যবহার করছে। আজ সকালে মেহেন্দি হয়ে গেছে, সন্ধ্যায় রেজিস্ট্রি হবার কথা, কিন্তু বাড়ির সবাইকে হতাশ করে রেজিস্ট্রার তার অসুস্থ মাকে দেখতে বৈদ্যবাটি চলে গেলেন। অগত্যা রেজিস্ট্রি হবে পরের দিন। বাড়িতে সবাই ব্যস্ত। ব্যস্ত সাত্তকীর প্রায় হাফ ডজন কর্মচারী। কেউ তত্ত্ব সাজাচ্ছে, কেউ ক্যাটারিংয়ে ব্যস্ত, কেউ আলপনা দিচ্ছে। সাত্তকী নিজেও এসেছে আজ। তার আরও 4টে বিয়ে বাড়ি আছে কাল। সাধারণত সে সব বাড়িগুলোতেই যায় আগের দিন, কিন্তু এখান থেকে আজ যেতে ইচ্ছে হচ্ছে না তার। এই ভাড়া করা বাড়িটার একটা কোনাচে ব্যালকনিতে দাঁড়িয়ে সে সবার অলক্ষ্যে দেখে নিচ্ছে সেই মেয়েটাকে। গোলাপি বেনারসি পরে যে মেয়েটাকে অপসরী লাগছে, যে মেয়েটার দুঃখগুলো সে চেনে, ভালো লাগাগুলো সে ছুঁতে পারে, কান্নার রং সে জানে, যে মেয়েটা গত 2 মাসে তার সব হিসেব গোলমাল করে দিয়েছে, সেই মেয়েটাকে শেষবারের মতো 2 চোখ ভরে দেখে নিচ্ছিল সাত্তকী। ভয় ভয় ভাবছিল ওই মেয়েটা কাল অন্য কারো বউ হয়ে কোন অজানায় পাড়ি দেবে। কান্না ঠেলে উঠছিল তার বুক থেকে। ভালো লাগছিল না, কিছু ভালো লাগছিল না। হঠাৎ শুনল পিছনে চাপা গলা। টুপাই কখন এসে দাঁড়িয়েছে সে খেয়াল করেনি। টুপাই চাপা গলায় বলল, এই বিয়েটায় আপনার কত টাকা লাভ হচ্ছে? এরকম একটা প্রশ্ন এই মুহূর্তে আশা করেনি সাত্তকী। সে অবাক হয়ে বলল, মানে? মানে এই বিয়ে বাবদ যে টাকা আপনি পাবেন, যে টাকা ইনভেস্ট করেছেন, সেসব ফেরত না পেলে খুব ক্ষতি হয়ে যাবে আপনার। সাত্তকী দীর্ঘশ্বাস ফেলল। বলল, এই বিয়েটায় আমি জীবনের সবচেয়ে বড় লোকসান করছি, জানেন আপনি? টুপাই মাথা নিচু করল। খুব আস্তে সে বলল, সেই লোকসানটা কি লাভে বদলে ফেলা যায় না? সাত্তকী কেঁপে উঠল। কি কি বলছেন আপনি? তার গলায় খুশি আর উৎকণ্ঠা মিশে গেল। টুপাই বলল, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তবে এখনো যদি শুধুই প্রশ্ন করেন তাহলে কিন্তু সারা জীবন। টুপাই সেদিন আর কি বলেছিল সাত্তকী ছাড়া তা জানা হয়নি কারো। বিকেল 5টা। সারা বাড়ি গমগম করছে।
বিউটি পার্লারের মেয়েটা চলে যাবার পর মুনাই আর টুপাইয়ের পিসির মেয়ে চিকু সাজতে গেল। রমলা গেলেন মেয়েকে গয়না বের করে দিতে। টুপাইকে দেখে মুগ্ধতায় চোখে জল এসে গেল রমলার। তবে মুখটা শুকনো মেয়েটার, সারাদিনের উপোসে ভাবলেন তিনি। বললেন, সাধু বাবা ঠিকই বলেছিল, তাহলে তুই রাজরানীই হচ্ছিস। টুপাই বলল, বাবাকে একবার ডাকবে মা? চন্দ্রনাথ কদিন ধরেই বলছেন, চেনা মানুষজনদের তো খাওয়ানোই হলো না, মন খারাপ করে আছেন। তাছাড়া মেয়ের বিরহ কল্পনায় বারবার চোখ মুছছেন। আজ সম্প্রদানের উপসে আরও কাবু। টুপাই ঘরের দরজা বন্ধ করে মা আর বাবাকে প্রণাম করল। তারপর বলল, সারা জীবন তো একসাথে হাসলে না, এবার আমি চলে গেলে একসাথে কেঁদো অন্তত। চন্দ্রনাথ জড়িয়ে ধরলেন মেয়েকে। অমন করে চলে যাওয়া বলতে নেই রে মা। টুপাই চোখ মুছল, বলল, একটু পরে আসরে যাব মা। রমলা বললেন, কাউকে ডেকে দেব? টুপাই বলল, কেউ নয়, একটু একা থাকব, একটু বসি। রমলা বুঝতে পারলেন টুপাই মনটা গুছিয়ে নিতে সময় চাইছে। আধ ঘন্টা পর রমলা আবার এলেন মেয়েকে ডাকতে। ঘরটা বাইরে থেকে বন্ধ। খুলে ঢুকলেন। বিছানায় বেনারসি খোলা, তার নিচে গয়নার বাক্স যেমনকার তেমন। তার নিচে একটা কাগজ, কাগজে টুপাইয়ের একান্ত 2-4টে অক্ষর, মা ক্ষমা করে দাও। বিয়ের আয়োজনের মাঝে সত্যিকারের মনের মানুষ পেয়ে গেছি। ভুল মানুষের সাথে বেঁচে থাকার ভার মা আমি তোমাকে আর বাবাকে বইতে দেখেছি সারা জীবন। আমি জানি তা কত কঠিন, কত কষ্টের। তাই বিধাতার লেখনের ওপরও কলম চালালাম। মনুষ্যীজের কাছে আমার হয়ে ক্ষমা চেয়ে নিও। ওকে বলো আমি সারা জীবন ওর কাছে অপরাধী হয়ে রইলাম। রাজরানীই হব মা। যে হৃদয়ের রাজা সেও তো রাজাই। আমি তেমনই কারো রানী হতে চলেছি। যদি ক্ষমা করতে পারো আমাদের ডেকো, আমরা আশীর্বাদ নিতে যাব। আমার আগামী ঠিকানা প্রযত্নে সাত্তকী মল্লিক, 19B প্রিয়নাথ মল্লিক লেন, বাগবাজার, কলকাতা 700003।